তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশ থেকে বছরে ৬৪,০০০ কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক ৩ সদস্যের দল গঠন। দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৫-এর নিচে, অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার। ফেব্রুয়ারিতে ক্লাস চালুর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি শাখা হবে ২ ভাগ, এক বেঞ্চে বসবে ২ শিক্ষার্থী। সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। কাল উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের শেষ ওয়ানডে। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ পাচারের ঘটনার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিভিন্ন খাত থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা পাচার হয়ে যায় এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এজন্য ৩ সদস্যের একটি দল গঠন করেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর সারা বিশ্বের অর্থ পাচারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্যও পাওয়া যায়। এমনই এক জিএফআই-এর প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বাংলাদেশ থেকে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। দুদক বলছে, আমদানির সময় ওভার ইনভয়েসের মাধ্যমে এই অর্থ পাচার হয়ে যাচ্ছে। এই সম্পর্কিত তথ্য জানতে ইতোমধ্যে কাস্টমস হাউস ও ৬২টি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই দুদক অনুসন্ধান শুরু করেছে। এক্ষেত্রে যদি অন্য কোনো সংস্থা যেমন বিএফআইইউ, কাস্টম, বন্ডেড ওয়্যারহাউস, এনবিআর এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুদক সংগ্রহ করবে। তবে টিআইবির দাবি ৬৪,০০০ কোটি নয়, প্রতি বছর আরও বেশি টাকা বিদেশে পাচার হচ্ছে। এর বাইরে আরো বিশাল ধরনের পাচার রয়েছে, যেমন বাংলাদেশে যারা বিদেশি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের একাংশ এখান থেকে অর্থ পাচার করে থাকে, তাদের আয়কৃত অর্থ বাংলাদেশ থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায়, তারা ভিসা বাবদ যে অবৈধ লেনদেন করতে হয়, তাদেরকে সেই অর্থ পাচার হয়ে যায়। এছাড়া রয়েছে বেগমপাড়া, কানাডার, বা রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, রয়েছে হুন্ডি। অবৈধ অর্থ পাচার বন্ধ করা না গেলে দেশের ক্রমবর্ধমান অর্থনীতির সুফল পাওয়া যাবে না মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এখন দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পিকে হালদার যে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে পালিয়েছেন, তার একটি ইন্টারন্যাশনাল লিজিং। প্রতিষ্ঠানটি থেকে পিকে হালদার বিভিন্ন উপায়ে ঋণের নামে ১,৫৯৫ কোটি টাকা বের করে নেন বলে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে উঠে এসেছে। প্রায় ৩,৫০০ কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে আছেন পিকে হালদার। তার অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৮৩ জনের তালিকা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তালিকায় আসা যেসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে দুদক। করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানি ৮,০২৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ২০০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৪,১৬৯টি। এর মধ্যে শনাক্ত হয় ৪৭৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার ৩.৩৪। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫,৩১,৭৯৯ জন। নতুন সুস্থ ৫১৪ জন সহ মোট সুস্থ ৪,৭৬,৪১৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫৯।
দীর্ঘ প্রতীক্ষার পর করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। এছাড়া কাল দেশে ৫০ লাখ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। টিকা কেনার জন্য $1.4 বিলিয়ন সাহায্য দিতে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক এবং এডিবি। এই টাকা নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য উল্লেখ করে তিনি বলেন, করোনার এই টিকা নেওয়ার সকলের ব্যক্তিগত স্বাধীনতা, তবে মন্ত্রী এবং সচিবরাও টিকা নেবেন বলে জানান তিনি। সাতাশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী একটি সময় দিয়েছেন যে উনি আমাদের ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনা সেটা উনি উদ্বোধন করবেন এবং সেই ভ্যাকসিন দেওয়ার কাজটি শুরু হবে কর্মীটোলা হাসপাতাল থেকে। পরীক্ষা ছাড়া এইচএসসি পাশে আর কোনো বাধা রইল না, কারণ সংসদে এ সংক্রান্ত 3টি সংশোধিত বিলই পাশ হয়েছে সর্বসম্মতিতে। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, দুদিনের মধ্যে গেজেট প্রকাশের পর এইচএসসি ও সমমানের ফল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তবে ভিন্ন ভিন্ন সূচিতে। ধন্যবাদ মাননীয় সদস্য। করোনার মতো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সুযোগ রেখে সংসদে পাশ হলো 3টি বিল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2021-এর ওপর জনমত যাচাই ও সংশোধনের প্রস্তাব এনে সমালোচনা করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। আইন পাশের মধ্য দিয়ে অটো পাস দিয়ে দিলাম। সত্যিকার অর্থেই 2020 শিক্ষাবর্ষের ছেলে মেয়েদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যে ভয়াবহ একটা সংকট তৈরি হলো মাননীয় স্পিকার। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। এখন অটো পাস দিয়ে হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ন্যূনতম যোগ্যতা ছাড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ঠেলে দেওয়া হচ্ছে, যার অনিবার্য একটা প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনে পড়বে। অটো পাসটা না করে আমরা একটা নিশ্চয় পারতাম একটা সংক্ষিপ্ত একটা শর্ট একটা কোর্সের মধ্যে পরীক্ষা দিতে পারতাম। প্রস্তাব নাকচ করে শিক্ষামন্ত্রী জানান, এই মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশেও শিক্ষার্থীদের অটো পাস করানো হচ্ছে, তাই এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। গেজেট প্রকাশ করতে 2 দিন মতো সময় লাগবে এবং তারপরেই আমরা আমাদের ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। কাজে এটি নিয়ে আর বিলম্বের কোনো আর সুযোগ নেই। আর এটি একটি চলমান আইনের মধ্যে শুধুমাত্র একটি ক্লজের সংশোধন। মন্ত্রী আরও জানান, 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা অধিবেশনে তুলে ধরেন দীপু মনি। অ্যাভারেজ কারিকুলামের উপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। করোনার সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য সরকারের। আগের আইনে পরীক্ষা ছাড়া ফল দেওয়ার বিধান ছিল না। 11 জানুয়ারি 61 সনের নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ক্লাস খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাসসূচি এবং ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি স্কুল মনোবিজ্ঞানী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করা হবে।
করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। নির্দেশনা দেয়া হয়েছে 5 ফুটের বেঞ্চে 1 জন, 6 ফুটের বেঞ্চে 2 জন করে ছাত্র বসবে। এছাড়া 2টি বেঞ্চের মধ্যে 3 ফুট জায়গা থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এক এক শ্রেণীর প্রতি শাখা 2 ভাগ করে ক্লাস নেওয়া হবে। প্রত্যেক স্কুল কলেজে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার যন্ত্র আনা হচ্ছে। স্থায়ীভাবে আমি চাচ্ছি যে একটা পদ সৃষ্টি করে আমরা একজন মনোবিজ্ঞানী নিয়োগ করব। এইভাবে আমরা বিদ্যালয়ের মোটামুটিভাবে আশা করি যে সরকারি নির্দেশনা মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠানকে কার্যকর করতে পারব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে প্রতিষ্ঠানগুলো সব ধরনের প্রস্তুতি শেষ করে রাখবে। এই বিষয়গুলো অধিদপ্তরও নজরদারি করবে। হাওড় এমনকি চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখেই আমরা এই গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা আশা করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই গাইডলাইন অনুসরণ করতে পারবে। এদিকে স্কুল খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা, তারাও স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। স্কুল খুললে আমাদের লেখাপড়া ভালো হবে এবং মন মানসিকতাও ভালো থাকবে। আমি চাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাতায়াত করতে পারি। প্রাথমিকভাবে 10ম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিতভাবে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা একদিন করে ক্লাসে আসবে। করোনার প্রভাবে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়বে সেটির সঠিক পরিসংখ্যান জানা যাবে স্কুল খোলার পর। এসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে এখনই সমন্বিতভাবে পরিকল্পনা নেয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি। ফির বড় খবর নিয়ে আমাদের সাথেই থাকুন। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসবে আগামীকাল। পুনে থেকে একটি বিশেষ উড়োজাহাজে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আর এ নিয়ে কথা বলছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই জন্য তখন আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের জন্য আমরা কিছু ওষুধ আনছি। এটা বেসিক্যালি মেন্ট অনলি ফর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের কাছে অর্ডার দিয়েছে ওষুধ শিল্প সমিতির মাধ্যমে। যেহেতু আমি ওষুধ শিল্প সমিতির সভাপতি, আমরা আমাদের এই লোকগুলোর জন্য কিছু ভ্যাকসিন এনে দিচ্ছি এবং এটা বাইরে পাওয়া যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এখন ধরেন এই ভ্যাকসিনটা দেওয়ার পরে সরকার যদি মনে করে বা সরকার যদি চায় যে আমরা এটা প্রাইভেট মার্কেটেও দেই, প্রাইভেট বলতে আমি বুঝাই হসপিটাল, ক্লিনিক্স, ফার্মেসি, কোনো একটা কিছু হবে। এটা হয়তো ফার্মেসি হবে না, না হলে অন্তত হসপিটাল বা ক্লিনিক কিছু একটা তো হবে। কিন্তু এটা কারা তাও আমি জানি না কাদেরকে দিতে পারবো। সরকার যদি ওরকম কিছু দেয় তখন আমরা চেষ্টা করে দেখতে পারি যে আমরা আরো ওদের জন্য আনতে পারবো কিনা। কিন্তু এখন যেটা আসছে এটা এক্সক্লুসিভলি প্রাইভেট না, শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ মেইন। যদি কিছু থাকে হয়তো আমরা আরো 2-1টা কোম্পানিকে দিতে পারি। ফর এক্সাম্পল বিজিএমই থেকে খুব রিকোয়েস্ট করা হয়েছে, ওরা কিছু চাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেখছি বিভিন্ন জায়গার থেকে ওরা পারলে আমাদের এক একটা চিঠি পাঠিয়ে দিচ্ছে আমাদের এতগুলো লাগবে এবং তারপরেই দেখি মনে করছে যেন ওরা পেয়েই গিয়েছে। সমস্যাটা হচ্ছে এরকম তো আমরা ওদের কাছে তো চাই নাই যে আমাদেরকে চিঠি দাও, তাহলে তো মিডিয়ার মাধ্যমেই বলতাম যে কার কত লাগবে বলেন। আমরা শুধুমাত্র ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে কাছে বলেছি তোমাদের কি রিকোয়ারমেন্ট জানো। 10 লক্ষ 10 লক্ষ মানে হচ্ছে 5 লক্ষ লোককে দেওয়া যাবে। এখানে ওষুধ কোম্পানি যারা আছে তারা, তাদের সমস্ত এমপ্লয়িজ এবং তাদের পরিবারবর্গ। সো ন্যাচারালি এটা আমার জন্য এই 10 লক্ষই অনেক কম আমাকে যদি জিজ্ঞেস করেন। বলবেন যে আপনি কালকে আনার পরে এটা আসলে প্রান্তিক পর্যায়ে বা অন্যান্য জেলায় কবে নাগাদ পাঠানো যেতে পারে এবং এই যে কার্যক্রম সরকার কবে নাগাদ শুরু করতে পারে আপনার কাছে রয়েছে? এইটা আসলে সরকার কবে নাগাদ কবে কোথায় দিতে বলবে এটা আমি এখন বলতে পারছি না, কিন্তু কোথায় কোন কোন জায়গায় পৌঁছাতে হবে সেটা আমরা জানি, কি কোয়ান্টিটিতে পৌঁছাতে হবে সেটাও আমরা জানি। আমাদেরকে 64টা ডিস্ট্রিক্টে পৌঁছাতে বলা হয়েছে, সিভিল সার্জনের কাছে হ্যান্ডওভার করতে হবে। এখানে অনেকগুলো কাজ আছে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। অনেকের অনেক সন্দেহ বেক্সিমকো এখানে কি করছে। প্রথম হচ্ছে বেক্সিমকো ইজ দি, আমি আরেকবার বলছি আপনাদের মাঝে, আমি জিনিসটা ক্লিয়ারিফাই আরেকবার করার চেষ্টা করছি, কিন্তু যে না বোঝার সে জীবনেও বুঝবে না, কিন্তু যারা বোঝার তারা একবারেই বুঝে যায়।
সো বেসিক্যালি কোনো দেশে যদি আপনি ওষুধ এক্সপোর্ট করতে চান তাহলে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশের নিয়ম না, পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি ওষুধ এক্সপোর্ট করতে যান তাহলে সেই দেশে প্রাইভেট কোনো কোম্পানি, সেই দেশে হয় তাদেরকে অফিস থাকতে হবে অথবা তাদের লোকাল এজেন্ট অথবা ডিস্ট্রিবিউটর থাকতে হবে। এই যে বেক্সিমকো ফর এক্সাম্পল একটা কোম্পানি, আমরা বিদেশে এতগুলা দেশে প্রায় 60টা দেশে এক্সপোর্ট করছি, প্রতিটা দেশে উই হ্যাভ আওয়ার আইদার ডিস্ট্রিবিউটর অথবা লোকাল এজেন্ট, যেহেতু আমাদের ওখানে কোনো অফিস নেই। ক্লিয়ার? যাদের মাধ্যমে, কারণ ওখানে যদি কিছু হয়, কোনো প্রবলেম হয়, তাহলে ওদের সরকার ওই লোকাল কোম্পানিটাকে ধরতে পারে, আমাদেরকে তো আর পাবে না ওখানটায়। সো এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের জন্য এটা একটা নিয়ম। সো ন্যাচারালি আমাদের সরকার সরাসরি সিরামের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। সিন্স আমরা ওদের লোকাল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর, আমরা একটা পার্টি ছিলাম ওখানটায়, পার্টি ছিলাম অ্যাজ এ ডিস্ট্রিবিউটর অথবা লোকাল এজেন্ট, কিন্তু তার সাথে সরকার আমাদেরকে আরো অ্যাডিশনাল কিছু দায়িত্ব দিয়েছে যেটা এর আগে কখনো আমরা শুনিনি। এই যে কিছুদিন আগে ভারতের সরকারের কাছ থেকে 20 লক্ষ ডোজ আসলো, এটা সরকার নিয়ে আসলো, এনে রেখেছে ওনাদের জায়গায়, এখান থেকে ওনারা দিবে, এটা কিন্তু পুরো জিনিসটা করলো সরকার। কিন্তু এই যে সিরাম থেকে যে 3 কোটি হচ্ছে, এখন কালকে যে আসবে দেখেন, কালকে আসার পরে এটাকে রিসিভ করা, এটা ফিজিক্যালি ইন্সপেকশন করা, তারপরে এটাকে নিয়ে ওয়্যারহাউসে রাখা, ওয়্যারহাউসে রাখার পরে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি থেকে প্রতিটা ব্যাচের ছাড়পত্র নেওয়া, টেস্ট করবো, স্যাম্পল দিব, ওরা টেস্ট করবে, ছাড়পত্র পাবো, পাওয়ার পরে যখন ক্লিয়ারেন্স পাবো তখন সরকার যে 64টা ডিস্ট্রিক্টে বলবে সেই 64টা ডিস্ট্রিক্টে আমাদেরকে সেই সময় পৌঁছিয়ে দিতে হবে সেই কোয়ান্টিটি। শুধু পৌঁছাতে হবে না, থ্রু আউট দ্য প্রসেস আমাদেরকে কোল্ড চেইন মেনটেন করতে হবে এবং ওখানে গিয়ে প্রমাণ করে দিতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে প্রমাণ করতে হবে যে সিরামের সেই পুনে প্ল্যান্ট থেকে শুরু করে মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই থেকে ঢাকা আসলো যে উড়োজাহাজে করে, এবং ঢাকার থেকে এটা আমাদের ওয়্যারহাউস, এবং ওয়্যারহাউসে এই কয়দিন যে কয়দিনই ছিল, তারপর তাদের ডিস্ট্রিক্ট পর্যন্ত যেখানে পৌঁছলাম কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি। এটা প্রমাণ করে দিতে হবে যে কখনো কোনো সময় এটা 2 to 8 ডিগ্রির উপরে যায় নাই। এই কাজটা এত সহজ না জিনিস, এই কাজটা এত সহজ না, আমি জাস্ট এইটুকু বলছি। সো ধরেন এখানটায় মানে আচ্ছা, এখন এই যে এখানে দিয়ে গেলাম, আমরা ওখানটায় নিয়ে গেলাম, নেওয়ার পরে এই সমস্ত কিছু করে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। সো এইটা হলো আমাদের দায়িত্ব। এখন ধরেন একটা শিপিং কার্টুন বাইরে দিয়ে ঠিক আছে, ভিতরে যখন নাকি খোলা হলো দেখা গেল যে এটার মধ্যে 2টো বা 3টা ভাঙা, মানে আমরা বলছি না থাকবে, মানে এরকম হইতে তো পারে, জিনিস তো ভাঙে, আমরা যে এক্সপোর্ট করি আমাদের তো হয়। আচ্ছা ধরেন কতগুলা ড্যামেজ থাকতে পারে, কতগুলা কোনো বাক্সের ভিতরে দেখা যেতে পারে কোল্ড চেইন ব্রেক করা হয়েছে, তখন কি হবে? তো সাধারণত সরকার যখন কিনে ইম্পোর্ট করে তখন এটা একটা ওভারেজ ধরা হয় যে ঠিক আছে এত % পর্যন্ত হতে পারে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো ওভারেজ নাই, সরকার একেবারে 3 কোটি ডোজ একদম ভালো নিয়ম অনুযায়ী ওনারা চাবে, আমাদের দায়িত্ব। এই যে এই কাজগুলা করা, এটার মধ্যে তো একটা রিস্ক আছে। ধরেন রাস্তায় কোথায় চুরিও হয়ে গেল বা একটা অ্যাক্সিডেন্ট হলো, সমস্ত দায় দায়িত্ব বেক্সিমকো। সো সরকার একেবারে রিস্ক ফ্রি পুরো দায়িত্বটা, যেটা ওনারা সাধারণত করে এত বছর ধরে আসছেন, এই প্রথম পুরো দায়িত্বটা আমাদের উপর দিয়ে দিয়েছে। সেই জন্যই আমাদেরকে একটা ফিজও দিচ্ছে তারা। ক্লিয়ার? এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে, এটা এত সহজ না। আগেও বলছেন, আরেকবার একটু এটা যে প্রাইস যারা পাচ্ছে ওটা তো আর টাকার বিষয় না, প্রাইসিং তো তাদের, আপনাদের সাথে সরকারের প্রাইসিং এর বিষয়টা, আর আপনি চুক্তি আসলে সিরামের সাথে সরকার হয়েছে, আপনারা ডিস্ট্রিবিউটর, কিন্তু আমরা শুরু থেকেই জানি বেক্সিমকোর সাথে সিরামের চুক্তি হয়েছে, তৃতীয় পক্ষ বেক্সিমকোর সাথে সিরামের চুক্তি হয়েছে। জিনিসগুলো আপনাদের একটু মানে এটা ব্যবসায়ী, মানে এটা ব্যবসায়িক জিনিস। প্রথম কথা হচ্ছে ওরা আমাকে দিবে কেন, বা ওরা সরকারের সাথে তো যোগাযোগ, আমাদের সরকার তো কোনো কোম্পানির সাথে, আপনি মডার্নার সাথে জিজ্ঞেস করেন, ফাইজারের সাথে জিজ্ঞেস করেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে জিজ্ঞেস করেন, কারোর সাথে যোগাযোগ করেছে? করে নাই তো। মানে জিনিসটা একটু বুঝতে হবে আপনাদেরকে। আমরা তো করছি প্রত্যেকটা কোম্পানি, শুধু তারা না, এরপরে জনসন অ্যান্ড জনসন, আপনি নেক্সট আসবে নোভাভ্যাক্স, সবার সাথে আমরা যোগাযোগ করছি। আমরা বলতে খালি বেক্সিমকো না, সবগুলা কোম্পানি।
আমাদের দেশের বিভিন্ন কোম্পানি এদের সাথে কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ আছে যে কখন কোনটা আসবে। তো ন্যাচারালি যেটা হয়েছে, আমরা প্রথমে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা যে কোনোটাই হয়তো নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের হিসাবে চিন্তা করে দেখেছি যে মাস ভ্যাকসিনেশনের জন্য আপনি যদি এই 10 লক্ষ লোককে দিতে চান, সেটা এক জিনিস, অনেক সহজ, সেটা আপনি যে কোনো ভ্যাকসিনই দেওয়া সম্ভব বাংলাদেশে। কিন্তু আপনি যদি 14 কোটি মানুষ ভ্যাকসিন চান বা 10 কোটি লোককে ভ্যাকসিনেট করতে চান, তাহলে যে ভ্যাকসিন দরকার এটা মডার্না এবং ফাইজার দ্বারা সম্ভব না। তো অনলি অপশন ওই সময় আমাদের কাছে ছিল ওয়াজ অক্সফোর্ড, যে এটা নাকি আমরা আমাদের মতো দেশে সব দেশে ইজিলি মাস ভ্যাকসিনেশন করা যেতে পারে। তো তখন আমরা এটা পাবো কিভাবে? সরকার তো করেনি। এদিকে আমরা দেখছি যে প্রত্যেকটা প্লান্ট, মডার্না অ্যান্ড ফাইজার এবং আপনার অ্যাস্ট্রাজেনেকার বাকি 6টা প্লান্ট ফুললি সোল্ড আউট আপ টু 2021 ডিসেম্বর। একটাও নাই, সব বিক্রি হয়ে গেছে। তাহলে একমাত্র সিরাম ইনস্টিটিউট যেটা, তাদের কাছে তখনও 10 কোটি ডোজ বাকি ছিল। কতর মধ্যে? 100 কোটি ডোজের মধ্যে 10 কোটি বাকি ছিল। জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। সো একটু দেরি হলে সেটাও থাকবে না। এটা কারণ আপনারা তো এখন দেখছেন প্রতিটা দেশ চাচ্ছে, আপনার ফিলিপিন চাচ্ছে, থাইল্যান্ড চাচ্ছে, ইন্দোনেশিয়া চাচ্ছে, সবাই পাবে আফটার জুন। ওরা কিন্তু কেউ পাচ্ছে না। মানে আমি আরো 100টা দেশের নাম বলতে পারি আপনাকে, সবাই চাচ্ছে। ব্রাজিল সরকার কিভাবে নিজে প্লেন পাঠিয়ে দিতে চাচ্ছিল ভারতে সরকারের কাছ থেকে নেওয়ার জন্য, কিনতে তো পারছে না। সো সরকার পাঠিয়েছে যেটা, সেটাই দিতে হবে তাদেরকে। এখন আপনি যদি দেখেন, আমরা যেটা করেছি, প্রথমে আমরা ওদেরকে অর্ডার দিই প্রাইভেট মার্কেট। ওরা তো আমাকে দিবেই না, সরকারদের সাথে একদম, প্রাইভেট মার্কেটে একদম। ওদের সাথে প্রাইভেটের আমরা 10 লক্ষের জন্য একটা বুকিং দেই, 1 মিলিয়ন। তখন ওরা আমাদের সাথে প্রাইস নেগোশিয়েট করে আমরা ঠিক করলাম $8 করে। আমাদেরকে বলেছিল $10 সব দেশের জন্য করেছে, আমরা অনেক, তখন আমরা $8 করে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করি। আমরা যখন এগ্রিমেন্ট করলাম, তখন আমরা বললাম যে আমাদের সরকারকে সাথেও তুমি দাও, তোমার কাছে তো 10 কোটি আছে। তো ওরা বললো আমি 10 কোটি দিতে পারবো না, কারণ আমার ভারতীয় সরকারকে দিতে হবে। সো ম্যাক্সিমাম 3 কোটি, আমরা চেয়েছিলাম 5 কোটি, বললো না 3 কোটি। তখন আমরা বললাম তাহলে সরকারের সাথে তোমরা নেগোশিয়েট করো। তখন সরকারের কাছে আমরা একটা অফার দিলাম যে এই হচ্ছে, তোমরা ওদের সাথে নিতে চেলে, তোমরা যদি মনে করো নেওয়া দরকার, তাহলে তোমরা নিতে পারো, আমরা কথা বলতে পারি। এভাবেই সরকার বেক্সিমকো অ্যান্ড সিরাম আসলো। এই প্রাইস যখন হলো একটা প্রাইস যখন হচ্ছে, তখন ভারতের দামটা কত এইটা আমরা জানি না। আমরা বেক্সিমকোর তরফ থেকে সরকারকে একটা জিনিস দিয়েছিলাম যে আসলে আমরা দাম যে এটা আসলে কত আমরা তো জানি না, ভারত সরকার যেই দামে নিবে আমাদেরকে সেই দামে দিবে। এই ক্লজটা আমরা কিন্তু সরকারের কাছে প্রপোজ করেছিলাম। কেন আমি আপনাদেরকে বলি, এটা আজকে আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত সবাই। এখানে হয়েছে, এখানে আগেও বলেছিলাম আমি, কিছু কিছু দেশ এবং কিছু কিছু সংস্থা ওরা রিসার্চ রিস্ক নিয়েছিল। যেমন ধরেন মডার্না ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন এত তাড়াতাড়ি তো পাওয়ার কথা না, পেয়েছে কেন? আগেই বানিয়ে ফেলেছে, ট্রায়ালের আগেই। যদি এটা অ্যাপ্রুভড হয় দিবে, আর না হলে এটা লস। আর ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এত তাড়াতাড়িও কোনো সময় কোনো কোম্পানি করে না, কারণ যদি ফেল করে অনেক টাকা লস। এই যে রিস্ক, টাকার রিস্কটা নিয়েছে বড় বড় দেশ কিছু, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়েছে, USA নিয়েছে, গাভি, সেপি, বিল গেটস ফাউন্ডেশন, ওরা সবাই টাকা দিয়েছে যে ঠিক আছে রিস্ক হলে হোক, তাও আমরা তোমাদের রিস্কটা আমরা নিলাম, কিন্তু তোমরা তাও এই ভ্যাকসিনটা বানাও এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা তোমাদের ট্রায়ালগুলো শেষ করো। তখন তারা এই টাকাটা পাওয়ার পরে আরেকটা শর্ত দিল যে যদি সাকসেসফুল না হয় তাহলে তো ওদের টাকা মাইল। ফর এক্সাম্পল, শুধু এই যে সিরামের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, এখানে USA দিয়েছে $1.2 বিলিয়ন, খালি এক USA। মানে জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পলের জন্য বলছি। এটা দিয়েছে কখন? যখনও ফেজ 2 হয় নাই, ফেজ 3 তো আগের কথা, মানে অনেক পরের কথা। সো ওরা রিস্ক নিয়েছে। বাংলাদেশের মতো দেশের এই রিস্ক নেওয়া সম্ভব না।
ওরা যেই পরিমাণ হাজার হাজার কোটি টাকা রিস্ক নিয়েছে, বাংলাদেশের মতো একটা দেশের আমরা মনে করি এই রিস্ক নেওয়া সম্ভব না। তো তখন আমরা ন্যাচারালি যেটা বললাম যে ওদেরকে যে দামে দিবা আমাদেরকে সে দামে দিবা। তোরা বললো ঠিক আছে, তাহলে তোমরা রিসার্চ রিস্ক নাও। রিস্কটা কি বললো যে যদি আমার এটা তখনও তো অ্যাপ্রুভাল হয়নি, আমরা কিন্তু এটা করছি 5 মাস আগের কথা, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। সো অ্যাপ্রুভাল হয়নি, তো তোমরা রিসার্চ রিস্ক নাও, ওদের মতো কোনো অসুবিধা নেই, ওরা যে দামে পাবে তোমরা পাবা। আমরা বললাম আমরা রিস্ক নিতে পারবো। তো বললো যদি রিস্ক যদি না নাও তাহলে তোমাদের প্রাইস হবে, তখন ওরা আমাদেরকে অফার করেছিল প্রাইভেট মার্কেটে $8, সরকারের জন্য $5। ঠিক আছে, ভালো কথা। আমরা তখন কমানোর চেষ্টা করছি। তখন আমরা বললাম যে না, বেক্সিমকো চিন্তা করলো যে আচ্ছা কারা কারা রিস্ক নিয়েছে এখন বের করি, রিসার্চ রিস্ক নিয়ে দেখলাম যেসব দেশ নিয়েছে তাদের সাথে তো আসলে বলে লাভ নেই, কম্পেয়ার করেও লাভ নেই। ওরা এখন টাকা দিয়েছে, রিস্ক নিয়েছে, ওরা আগে পাবে, ওরা কমে পাবে, হয়তো এটা কিছু করার নেই। তাহলে আর কে কমে পেতে পারে? তখন আমরা চিন্তা করলাম যেহেতু এটা ভারতে বানানো হচ্ছে, ভারতীয় একটা প্রতিষ্ঠান, তাহলে নিশ্চয়ই ভারত সরকার একটা দামে নেবে এবং খুব বেশি দাম হওয়ার কথা না, ভারত সরকারও সবচেয়ে কমই নেওয়ার কথা। এটা হলো তখন আমাদের ধারণা। এবং সেই ধারণা বশত আমরা তখন একটা কন্ডিশন লাগাই যে ঠিক আছে, ভারত সরকার যে দামে তোমাদের কাছ থেকে নেবে আমাদেরকে তোমাদের সেই দামেই দিতে হবে, আমাদের সরকারকে। ওরা এগ্রি করলো। এখন কথা হচ্ছে তাহলে আমি এখন টাকা দিয়ে পাঠাবো, তাহলে কি হিসাব করে পাঠাবো? তখন একটা দাম ধরা হলো $4। সিরামের সাথে সরকার প্রাইস ঠিক করলো $4 এবং ক্লিয়ারলি লেখা আছে যে যদি ভারত সরকার $4 বেশি নেয়, কেন আমি এটাও আরেকবার ক্লিয়ার করি, ওরা আমাদেরকে বলছিল ভারত সরকারের কাছে $5 করে বিক্রি করবে, এবং কিন্তু ভারত সরকার ওদেরকে বলছে $3। ঠিক আছে, এখন মাঝামাঝি একটা ধরে $4 ধরে বললাম ঠিক আছে, ভারত সরকার যদি $4 বেশিতে নেয়, যদি সত্যি সত্যি ওরা যেটা বলছে $5 নেয়, আমাদেরকে $4 দিতে হবে। কিন্তু ভারত সরকার যদি $4 কমে নেয়, তাহলে আমাদেরকে সেই কম দামেই দিতে হবে। এই কথাটা ওরা তো সহজে রাজি তো হওয়ার প্রশ্নই ওঠে না। যাই হোক, আলটিমেটলি আমরা এটা ওদেরকে রাজি করাতে পেরেছি। এবং আমি বললাম তো, এই আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের ইতিহাসে না, আমি পৃথিবীর কোথাও এরকম এগ্রিমেন্ট দেখিনি যে আমি $4 বুক করব, টাকা পাঠায় দিব, কিন্তু ভারত সরকার বেশিতে নিলে বেশি দিব না, আবার কম নিলে আমাকে কমে দিতে হবে। এইরকম এগ্রিমেন্ট পৃথিবীতে আমি কোথাও দেখিনি, জাস্ট আপনাদেরকে বললাম। এবং এখন একদিন শুনি 250, একদিন শুনি 200, এখন লাস্ট শুনলাম 200 রুপিস করে কিনছে ভারত সরকার। এইটা নিয়ে এত হুলস্থুল লেগে গেল, আমি বুঝলাম না হুলস্থুল কি, এটা খুশির খবর। ওরা যদি 50 রুপিসে নেয় আমি আরো খুশি, আমার গভর্নমেন্ট আরো কমে পাবে। মানে এটা তো আমাদের খুশির খবরটাই নেগেটিভ, একটা পজিটিভ নিউজ। আমাদের দেশে কিভাবে যে নেগেটিভ হয় আমি এটা বুঝতে পারছি না। মানে এটাতে তো সবাই খুশি হওয়ার কথা, বেক্সিম করে কনগ্রেচুলেট করার কথা যে এইরকম একটা ডিল করতে পেরেছে। মানে আমি বুঝলাম না, মানে আসলে আমার মাথায় ঢুকে না। তাহলে কি বেশি দামে নেওয়াটাই ভালো ছিল না কি, আমি বুঝতে পারছি না। থাইল্যান্ড $7.7 করে সাইন করেছে, $7.7 পার ডোজ, তাও তো মের পরে পাবে। আপনার ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এমন কোনো দেশ নেই, আমার কাছে পুরো লিস্ট আছে, কেউ $5 নিচে না। আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি $3 পায় বা আরো কমে পায়, এটা তো একটা বিরাট ব্যাপার। তার চেয়ে বড় কথা ওরা কেউ তো এখন পাচ্ছে না, শুধু ভারত ছাড়া একমাত্র বাংলাদেশ ইজ দি অনলি আদার কান্ট্রি যে নাকি এই ভ্যাকসিনটা, এই যে যদি কালকে চলে আসে আল্লাহর রহমতে, তো এই প্রথম যে এরা পেল। কে ফ্রি ডোনেশন দিল সেটার কথা আমি বলছি না, সরকার কিনতে পারলো, জনগণকে দিতে পারলো। দিস ইজ দি অনলি কান্ট্রি হবে বাংলাদেশ, আফটার ইন্ডিয়া, অফকোর্স আমি বলছি এটা আফটার ইন্ডিয়া। তো এই হলো আপনার প্রাইসিং ইস্যু। সমস্যাটা হচ্ছে এমন একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে কতগুলো জিনিস হয়েছে যেটা এর আগে কখনো হয়নি। একটা হচ্ছে দাম। এখন অনেকে বলে, আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি, অনেকে বলে, আমি টকশোতে শুনেছি, আবার বন্ধ করে দিই, আমি বেশিক্ষণ দেখি না এগুলো, কারণ এখন শুনে লাভ কি, যে ওরা তো কমিশন পাবে। তো একজন বলছিলেন টিভিতে সেদিন দেখলাম যে ওরা তো সিনেমার কাছ থেকে কমিশন পাবে।
আমি বললাম যে ওনাকে ফোন করলাম অনুষ্ঠানের পর, আমি বললাম দেখেন সিরামের সাথে কমিশন পাবো কিভাবে, বলে ওখানে তো কমিশন আছে। আমি বললাম তাহলে আপনি এক কাজ করেন, আমার বাংলাদেশ গমকে আমি ফ্রি দিব, আমাকে খালি এই ব্যবস্থাটা করে দেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেই প্রাইসে কিনছে সেখানে আমার একটা কমিশন ফিক্স করে দেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিনবে 60 কোটি ডোজ, ওইটাই যদি আমি একটা কমিশন পাই, ওই দামে তো বাংলাদেশ সরকার কিনবে, তো ওখানে কি আমার কমিশনটা ধরা আছে? বেক্সিমকো ঢাকা বাংলাদেশ নাই তো, তাহলে আমি কমিশনটা পাবো কিভাবে? বরং আমাকে ওখানে দেন, 3 কোটি ফ্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে। এই যে এরকম অবাস্তব অবান্তর একেবারে কোত্থেকে চিন্তা করে এইসব বলে, এগুলোর কোনো আমি কারণ খুঁজে পাই, এগুলো উত্তর দিতে চাইও না আমি। অ্যান্ড ফাইনালি এই যে এইটা রিসিভ করার পরে এটাকে সংরক্ষণ করা, ওয়্যার হাউজিং করা, বেক্সিমকো ফার্মা কোনোদিন কোনো ভ্যাকসিন ব্যবসার সাথে ছিল না। এই সমস্ত কিছু আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। এই ওয়্যার হাউস বানাতে হয়েছে এটার জন্য, গাড়ি কিনতে হয়েছে আমাদের এটার জন্য, এবং এতগুলা রিস্ক এটার ভিতরে কি কোনো যদি নষ্ট থাকে, কোনো যদি শর্টফল থাকে, কোনো যদি টেম্পারেচার ভায়োলেট করে, সব রিস্ক আমাদের, সরকারের কোনো রিস্ক নাই। তো এইরকম এগ্রিমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই, আমার মনে হয় না এই টার্মস অ্যান্ড কন্ডিশনে কেউ কোনোদিন রাজিও হবে। এইটাকে কই সাধুবাদ জানাবে সবাই যে এই প্রথম এরকম ওপেন ট্রান্সপারেন্ট একটা হিসাব দেওয়া আছে, কে কত পাচ্ছে। এখানে কনফিউশনের সুযোগ কিন্তু নাই কোনো। ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে কিনবে আমাদের গভর্নমেন্ট সেই দামে পাবে, ফিনিশড। কাজে এখানে আর কোনো আমরা যদি বেশি দামে কিনে তখন সে মানুষ ধরতে পারে এই কথা ছিল কম দাম, ওই দামে নেওয়ার বেশি দামে নিয়েছে, তখন আমার কোনো আপত্তি নেই, তখন তো ধরবেই। আর এই ফাংশন যেগুলো আমাদের দেওয়া আছে সেই ফাংশনগুলো যদি আমরা না করে টাকা নেই তাহলে আমাদের ধরতে পারে। বাট এখানে তো কার কি সমস্ত দায়িত্ব সব বলেই দেওয়া আছে। এবং আমি কিন্তু আপনাদের মাধ্যমে কয়েকবার বলেছি, কয়েকটা চ্যানেলে বলেছি যে আমি এটা আউট দিয়ে দিতে চাই, সরকার আমাকে যেটা দিচ্ছে এটা আমি কাউকে দিয়ে দিতে চাই, কেউ যদি এই দায়িত্বটা নিতে চায়। অনেক কোম্পানি তো আছে বাংলাদেশে, আজ পর্যন্ত কেউ আসছে আচ্ছা বেশি দামে কিনে, আচ্ছা আরেকজন একটা অর্ডার, আচ্ছা সরকারকে না নে একটা অফার তো দিতে পারে। কেউ একটা অফার দিয়েছে এখন পর্যন্ত সরকারের কাছে? কোত্থেকে দিবে? একটা ডোজও তো কিনতে পারবে না, কেউ নিতে পারবে না। এইরকম এমন একটা অভূতপূর্ণ সাফল্য এই সরকারের, এইটাকে নেগেটিভ করা, মানে এরা কি চায় আমি আসলে আমার কোনো ভাষা নেই। না না, এখানে আমি আপনাকে একটা কথা বলি, এখানে মানে আপনি একটা করে যদি আসি, এখানে কনফিউশন তৈরি হয়েছে বা কি বলছেন আমি জানি না। একদিকে আপনারা যখন বলছেন যে কার্যকারিতা ক্লিয়ারলি বলা হয়েছে, আমি বলে দেই ক্লিয়ারলি এটার কোনটার কি কার্যকারিতা ক্লিয়ার কাট বলা আছে। আপনি যদি ফাইজারেরটা নেন, মডার্নারটা নেন, ইটস মোর দেন 90% ক্লিয়ার। আপনি যদি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকাটা নেন তাহলে এটা 62 to 70%। এইটা কার্যকারিতা এফেক্টকেসি ওই দুইটার চেয়ে কম, এটা তো ক্লিয়ার কাট বলা। এখন আপনি আসেন সাইড এফেক্টস এখন পর্যন্ত যেটা শুনছি ফাইজারেরটাতে কিছু, যেহেতু ফাইজার এবং মডার্না দুটোই হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন পৃথিবীতে এর আগে কখনো আসেনি। অন দি আদার হ্যান্ড অক্সফোর্ড এবং অন্য যতগুলো ভ্যাকসিন আছে এখন পর্যন্ত সবগুলো কিন্তু আমরা ছোটবেলার থেকে যেসব ভ্যাকসিন দিয়ে আসছি বাচ্চাদেরকে, এই একই ভ্যাকসিন, এই যে এখনো যে ফ্লু ভ্যাকসিন দিচ্ছি একই ভ্যাকসিন, মানে এইটা হলো কমন ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে আমরা অভ্যস্ত এত বছর ধরে। হ্যাঁ মানে না, যত ভ্যাকসিনই নি, বিসিজি ভ্যাকসিন সেম জিনিসটা একই। সো এইটার কি সাইড এফেক্ট হতে পারে আমরা কিন্তু জানি, কিন্তু এমআরএনএ ভ্যাকসিন যদিও এটা হাইলি এফেক্টিভ, আমি বলছি না এটা খারাপ, খুবই ভালো, মাস্ট বি গুড। আমি বলছি এটা সাইড এফেক্ট কিছু নতুন নতুন ধরা পড়ছে যেটা নাকি আমাদের কাছে অজানা, কিন্তু আমরা তো আর এটা আনছি না, আমরা আনছি তো অক্সফোর্ডের সাইড এফেক্টটা কি আমাদের এটা জানতে হবে। এখন আমরা তো কোনো ট্রায়ালও দেই নেই, আমরা কিছু টেস্টও করি নাই,
ওরা যা বলছে তাতে করে এখন পর্যন্ত কাউকে হসপিটালে যেতে হয়েছে এমন কোনো খবর আসেনি। ক্লিয়ার? ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে কিনবে, এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়েছে ওদের কাছ থেকে 60 কোটি কিনছে, প্রথম 10 কোটি 200 রুপিজে কিনছে। যদি এটা হয় তাহলে আবার 2.88 হবে। আমি মানে ওদের কনভার্সন রেটটা তো এক্স্যাক্ট মুখস্থ নেই, 3-এর চেয়ে একটু কম হবে। আবার ওরা হয়তো বলছে বাট এটা তো আমি যতক্ষণ না প্রমাণিত হচ্ছে আমি তো বলতে পারি না। ওরা বলছে নেক্সট ডোজটা একটু বেশি দামে কিনবে সরকার, ইন্ডিয়ান সরকার নেক্সট 20 crore আরো বেশি দামে কিনবে। যাই হোক, ধরে নিলাম, আমি একটা ধরার কথা বলছি, ধরেন $3, আমাদের ধারণা অ্যারাউন্ড $3 হবে, অ্যারাউন্ড ধারণা। ইন্ডিয়ান গভর্নমেন্ট এর চেয়ে বেশি যাওয়ার কথা না। এভারেজ কস্টিংয়ে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রাইসটা অ্যারাউন্ড $3 হবে বলে আমার ধারণা। সো আমাদের গভর্নমেন্টও $3 পাবে। আর যদি 2.8 হয়, 2.8, 1.5 হলে 1.5, এটা তো খুশির খবর, আমাদের কোনো সমস্যা নেই। দেব না, এক্স্যাক্টলি, ক্লিয়ার। $4 হওয়ার সুযোগ নেই। এক্স্যাক্টলি, পরিষ্কার। আরেকটা বিষয় মানুষ জানতে চাচ্ছে, সেটা হচ্ছে আপনার যে অক্সফোর্ডের যে টিকাটা আসবে সেক্ষেত্রে সেখানে গাড়ি লেখা থাকবে ইম্পোর্টেড কিংবা ডিস্ট্রিবিউটেড বাই এক্সিম্পো, এরকম কি আছে? না, এটা ওরা যত দেশেই দিচ্ছে সব জায়গায় একটাই লেবেলিং, ওই লেবেলিং, প্যাকেজিং। এটা আমরা আমাদের জন্য বললে হয়তো করে দিত, তাতে সময় নষ্ট হবে, বাট আমাদের এখানে দরকার নেই তো, কারণ আমাদের তো এটা আসলে মানে আমরা এটা করার পিছনে কোনো লজিক দেখছি না। না, এটা ওই এই ভ্যাকসিনের ক্ষেত্রে এবার যেটা করেছে মডার্না, ফাইজার, সবাই প্রত্যেকে সব দেশ থেকে সব সরকারকে একটা যে বলেছে যে কোনো কোম্পানিকে কেউ দায়ী করতে পারবে না। সো এটা এবার একটা নতুন করেছে, এটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। না, কোম্পানির তো নাই, বাট আমি আপনাদেরকে যেটা বলে দিতে পারি যে আমাদের সরকার বলেছে, আমি যতটুকু জানি সরকার ঠিক করেছে এটা ফ্রি দিবে, এবং এইটা নিয়ে যদি কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটাও সরকার দেখবে। ফার্স্ট কনসাইনমেন্ট তো যাব, মানে একটু তো সাধারণ দৃষ্টিকোণ থেকে এই কারণেই কিন্তু মানে সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীরা ভাবছে, কিংবা যারা টকশোতে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ আসে না। ভ্যাকসিনগুলোর লাভটা আসলে কি? আপনারা যেটা করছেন এটা তাহলে কি আপনারা সামাজিক দায়বদ্ধতা থেকে করছেন? দেখেন, ইনিশিয়ালি যখন আমরা এটা করেছিলাম তখন আমাদের ধারণা ছিল যে এটাতে আমাদের কিছু প্রফিট তো থাকবেই, এটাতে তো কোনো সন্দেহ নেই, আমরা যখন চেয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু সরকারের কাছে চেয়েছিলাম $1 সরকারের কাছে। অক্সফোর্ডের তো গভর্নমেন্ট ডাইরেক্ট নিচ্ছে, এটা তো এইখানেই মানুষের কনফিউশন, ভাবছে আমাদের ভাই, আমরা না, কিন্তু সরকার ডাইরেক্ট ওদের সাথে প্রাইস ঠিক করেছে। সো আমাদের তাহলে কমিশনটা তো একটা লাগবে। স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী আমাদের দেশে যে সমস্ত ওষুধ আসে তাতে অ্যারাউন্ড 20% পায় ইম্পোর্টার, যে ইম্পোর্ট করে। ধরেন আমি এখন সানোফি বা অন্য একটা ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, বিসিজির ভ্যাকসিন, এই যে ইম্পোর্ট করে যারা প্রাইভেট মার্কেটে, তারা যে দামে ইম্পোর্ট করে এটার সাথে 20%-এর মতো তারা একটা মার্কআপ পায়, এটাই তার লাভ, 20%। তা আমরা চিন্তা করেন, ধরেন যদি আমরা ধরছি যে তাহলে 80 সেন্টের মতো আমরা এমনি পেয়ে যাব, এবং এর কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নেই, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা 1 চেয়েছিলাম যে একটু টু বি অন দ্য সেফ গার্ড। কিন্তু সরকার এটা মেনে নিয়ে যে শর্তগুলো দিয়েছে এইগুলো যদি জানতাম
তাহলে অবশ্যই আমরা এর মধ্যে যেতাম না। এটাকে আমি একেবারে ওপেনলি বলে দিচ্ছি, এবং আমি এটা যার জন্য আমি সবাইকে বলি, এই শর্ত মেনে $1 কেউ এই রিস্ক নিবে বলে আমার মনে হয় না। মানে এমন বোকা কেউ আছে ব্যবসায়ী আমার মনে হয় না। এখন তারপরে লাভ হতেও পারে, আমি জানি না তো, কিন্তু লসের চান্সটা কত বেশি আপনি চিন্তা করেন। সিরাম যদি এখানে যদি যেটা পাঠালো এটা কোল্ড চেইন মেনটেন হয় নাই, যদি ভাঙা থাকে সব, যদি খালি বোতল থাকে, এগুলো কে হ্যান্ডেল করবে? আমাকে তো সরকারকে দিতে হবে, আমাকে তো কিন্তু $8 কিনে দিতে হবে, আপনি জানেন। আমি কিন্তু $3 কিনতে পারবো না। সো দ্য রিস্ক ইনভলভড ইজ মাচ হায়ার আমাদের ক্ষেত্রে। এখন এত রিস্ক নেওয়ার কি দরকার আছে বেক্সিমকোর? এখানে কি মানে আপনাদের কি ধারণা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আমার তো মানে একটা প্রোডাক্টই এর চেয়ে বেশি বেশি, মানে এখানে যা লাভ হবে, মানে এটা কি মানে আহামরি কি খুব একটা বেশি কিছু থাকার সম্ভাবনা আছে? আমি দেখি না। আমি ফোন করেছিলাম, আমি চাচ্ছিলাম, আরে না, আমি নিলে অক্সফোর্ড, মানে আমি যে জিনিসটা আমরা করতে চাচ্ছি আসলে প্রথমে আমি চাচ্ছি একদম প্রথমেই নিতে। ইনফ্যাক্ট গতকালকে একজনকে ফোন করি আমি যে আমি নিতে চাই। ওনারা আমাকে বলেছে আপনি 10 দিন পরে নিন। অন্যরা নেওয়ার 10 দিন। আমি বলছি কেন? কারণ আছে, কারণ আমার আবার এমনি কোনো সমস্যা নেই, কিন্তু আমার কতগুলো ওষুধে আমার রিয়াকশন হয়, যে ওষুধগুলো আমি খেতে পারি না। তো ওরা বলছে যে যাদের নাকি এই ধরনের হিস্ট্রি আছে তাদেরকে একটু বুঝে শুনে নেওয়া উচিত, একটু বুঝে শুনে। তা আমি বলেছি আমার ওইরকম কোনো রিয়াকশন হয় না, আমার যেটা হয় মেইনলি র্যাশ হয়। তো বলেছে তো হয়তো আমার ইচ্ছে ছিল আমি প্রথম ডোজটাই নিব যদি সত্যি, তবে আমার ইচ্ছা ছিল প্রাইভেটে আমরা যেটা আনছি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য সেখানে প্রথম ডোজটা নিব। এখন হয়তো 4-5 দিন পরে নিব, বাট অবশ্যই নিব এবং এটাই নিব। এবং আমি যখন নিব আপনারা তো জানবেনই। কি আবার বলেন? আমি বলি এইটার ট্রায়ালটা করা হয়েছে 28 দিন পর, মানে ট্রায়াল যেটা করা হয়েছে ওখানে 28 দিন পরে দেওয়া হয়েছে। তাতে করে অ্যারাউন্ড 62 to 70 or something, 62% থেকে 70% ওরা বলেছে ওরা পেয়েছে। তারপর ওরা বলছে যে এইটাকে যদি, এটার পিছনে আমার একটা সায়েন্স আছে, বাট আই এম নট দ্য রাইট পারসন, আমি যেহেতু সায়েন্টিস্ট না এটা বলা, বাট এটার পিছনে একটা সায়েন্স আছে। তো বলছে যে যদি একটু দেরিতে দেওয়া হয় সেকেন্ড বুস্টার ডোজ, তাহলে এটার এফিকেসিটা বেড়ে যায়। এখন এটা কত দিবে? তো ইউকে এমএইচআরে আমরা যেহেতু এটা কার অ্যাপ্রুভালের বেসিসে নিচ্ছি, আমরা নিচ্ছি ইউকে এমএইচআরে লিখেছে 4 to 12 উইকস, 4 থেকে 12 সপ্তাহের মধ্যে এটা নেওয়া যায়, মানে 3 মাসের মধ্যেও নেওয়া যায়। এখন কবে করবে, কে নিবে, কখন দিবে, এটা ওই দেশের উপরে। ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করেছে 6 উইকস, আমার যতটুকু জানা মতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করেছে 6 উইকস। বাংলাদেশে আমরা ঠিক করেছে, সরকার ঠিক করেছে 8 উইকস। কেন? একটা সুবিধা হচ্ছে যে আপনার যত পরে বলছে তত বেশি এফিকেসি পাওয়ার কথা, সায়েন্স এটার পিছনে একটা আছে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে তাহলে আপনার একসাথে ধরেন প্রথম 2 লটে যদি আমার 50-50 চলে আসে, তাহলে আমরা সামনের মাসেও যদি চলে আসে প্রায় 1 থেকে 1 মাসের মধ্যে 50 লক্ষ বা 2 মাসের মধ্যে 1 কোটি লোককে দিয়ে দিতে পারবো। পরের 2 ব্যাচে আমি 1 কোটিকে সেকেন্ড ডোজ যদি দিয়ে দেই, যে প্রথম মাসে নিয়েছিল সেকেন্ড মাসে আমি আরেক গ্রুপকে দিলাম, থার্ড মাসে এসে আমি প্রথম যাকে দিয়েছি তাকে যদি দেই, তাহলে একদম কম সময়ের মধ্যে অন্তত 1 কোটি হাইলি ভালনারেবল লোকগুলোকে আমরা ভ্যাকসিনেট করে শেষ করে ফেলতে পারবো। ভারত থেকে কেনা করোনা ভ্যাকসিনের 50 লাখ ডোজের প্রথম চালানটি আসছে আগামীকাল, আর সেটি নিয়ে জানাচ্ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের
সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।